গল্পের শুরুতে একটা ডাইনিং টেবিলকে দেখানো হয়, যেখানে তার প্লেটে একটা কাঠবিড়ালি ফ্রাই করা ছিল। সেই ডাইনিং টেবিলে বসে বসে গুরু নামক একটা ছেলে তার গার্লফ্রেন্ড মালার সঙ্গে বসে বসে ডিনার করছিল। এইসব চলাকালীন হঠাৎ গুরুর মধ্যে খারাপ কিছু করার ইচ্ছে জাগে। এই জন্য তখনই তারা সেই টেবিলের উপরে শুরু করে দেয়। তখনই গুরু লক্ষ্য করে যে সেই মৃত কাঠবিড়ালিটা নড়াচড়া করছে। আর তারপর 1 সেকেন্ডের মধ্যেই মালা, যার কিনা গুরুর নিচে হওয়া উচিত ছিল, সে এখন কিছু দূরে তার দিকে তাকিয়ে হাসছিল আর বলছিল যে আজও তোমার দ্বারা কিছুই হবে না। এটা দেখে গুরু অবাক হয়ে যায় যে মালার তো এখন তার নিচে থাকার কথা ছিল, সে ওখানে, তাহলে আমার নিচে এখন কে? তখন সে ঘুরে দেখে যে তার নিচে এখন সেই কাঠবিড়ালিটা ছিল। এর মানে সে এতক্ষণ কাঠবিড়ালির সঙ্গে ওইসব করছিল। তখনই গুরুর ঘুম ভেঙে যায়। এর মানে বন্ধুরা, এতক্ষণ যাবত আমাদের যে ঘটনা দেখানো হয় সেটা তার একটা স্বপ্ন ছিল। পরের দিন আমরা সেই গুরুর মাকে দেখতে পাই, যে কিনা সংসারের কাজকর্ম বন্ধ করে তার কোনো এক বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছিল। আর এটা তার প্রতিদিনের বদ অভ্যাস ছিল। এটা দেখে গুরু প্রচুর রেগে যায় আর সে নিজেই চা বানিয়ে খেতে থাকে। আর সেটা দেখে গুরুর মা তাকে বলে, আরে চা বানানোই যখন, তখন আমার জন্য 1 কাপ বানাইলে না কেন? তখন গুরু রেগে গিয়ে বলে, তুমি নিজেই গিয়ে বানিয়ে নাও। এটা দেখে তার মা রেগে গিয়ে তাকে বকাশকা শুরু করে দেয়। গুরু তার কথায় কান্না দিয়ে আলমারিতে গিয়ে কিছু টাকা একটা ব্যাগের মধ্যে রাখে। এর মানে গুরু কিছু একটা করে টাকা জমাচ্ছিল। তার ঘরে একটা কাঠবিড়ালিকেও পুষেছিল। আর হয়তো গুরু এই কাঠবিড়ালিটাকে স্বপ্নে তার গার্লফ্রেন্ড ভেবেছিল। গুরু একটা কল সেন্টারে কাজ করত। এরপর সেখানে যাওয়ার জন্য সে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ে। বাসে বসে সে একটা ডেটিং অ্যাপে বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে পাত্তাও দেয় না। গুরু এতটাই সেক্স এডিক্টেড ছিল যে সে যেই মেয়েকে দেখতো তার সঙ্গে ওইসব করার কল্পনা করত। সে কল সেন্টারে গিয়েও সেখানে সমস্ত মেয়েদেরকে দেখত আর তাদের সঙ্গে ওইসব করার স্বপ্ন দেখত। এরপর সে নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে তার বোনকে কল করে আর প্রচুর গালাগালি দেয়, কারণ তার বোন তাদের ঘরের একটা ফ্লোরকে ক্লিনিক বানাতে চায়, যেটাতে সে কিনা বিয়ে করে একা শান্তিতে থাকতে চাইছিল। এরপর সে কাজ শেষ করে ঘরে ফিরে আসে আর একটা ফিনাইলের বোতল তুলে নেয়। ঠিক তখনই তার মা সেখানে চলে আসে আর তাকে বলে, তুই এসব কি করছিস? তুই তো আমাদের একটা মাত্র ছেলে, তুই যদি নিজের জীবন শেষ করে দিস তাহলে আমাদের কি হবে? এই বলে সে তার হাত থেকে ফিনাইলের বোতল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন ধাক্কাধাক্কিতে গুরুর মায়ের নাইটি ছিঁড়ে যায়। এটা দেখে গুরুর মা রেগে গিয়ে তার উপরে চিল্লাতে শুরু করে। তখন গুরুর বাবা উপর থেকে বলে, চুপ করো তোমরা দুজন, রোজ রোজ তোমাদের এই নাটক আর সহ্য হচ্ছে না। এখানে আমরা জানতে পারি যে গুরুর বাবা 2টো বিয়ে করেছিল। গুরুর মা তাকে চিৎকার করে বলতে থাকে যে আমাদের ক্লিনিক বন্ধ হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য, ঘরে রান্না করার জন্য কোনো বাজার নেই, তার উপরে গ্যাসও শেষ হয়ে গেছে, আর তুমি ওখানে বসে বসে শুধু ফোনে কথা বলছো। এইসব কথা বলতে বলতে সে নিজের শরীরের উপরে কেরোসিন তেল ঢেলে নিজেকে মারার চেষ্টা করে। তখন গুরুর বাবা তাড়াতাড়ি নিচে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সুযোগ বুঝে গুরু সেই ফিনাইলের বোতলটা তুলে নেয় আর তাদেরকে বলে, 2nd ফ্লোরের উপরে শুধুমাত্র আমার অধিকার আছে, আর কারণ না। যদি ওটা আমি না পাই তাহলে নিজের জীবন দিয়ে দেবো। এই বলে সে সত্যি সত্যি ফিনাইল খেয়ে নেয়। গুরুর বাবা সঙ্গে সঙ্গে একটা ডাক্তার ডাকে। এরপর তার 2 হাত পা বেঁধে ফেলা হয় যাতে সে আর উৎপাত না করতে পারে। এরপর যখন ডাক্তার তার জন্য ওষুধ লিখে দিচ্ছিল তখন সে তার উপরেই অ্যাটাক করে দেয়। এরপর কোনো রকমে সে নিজেকে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তখন দেখে যে মালা তার সঙ্গে দেখা করার জন্য এসেছে। এরপর সে তাকে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু তারা কেউ তাকে দেখতে পায় না, কারণ সে আসলে এক্সিস্টই করতো না। এটা শুধুমাত্র গুরুর একটা দুঃস্বপ্ন ছিল। এরপর ডাক্তার যখন তাকে এটার ব্যাপারে বলে তখন গুরু রেগে যায় আর তার উপরে আবার আক্রমণ করে। গুরু যখন ডাক্তারকে মারছিল তখন তার বোন ছবি সেখানে চলে আসে, যাকে সে ফোনে গালাগালি দিয়েছিল। ছবি MBBS পাশ করে বহুদিন পর আজ ঘরে ফিরে এসেছে। রাতে তার মা তাকে বলে, তুই কিছু একটা কর, ও তো একেবারে পাগল হয়ে উঠেছে বিয়ে করার জন্য, আর সেটার জন্য সে ঘরের উপরে আরো একটা ফ্লোর করতে চাইছে। তুই তো সব জানিস আমাদের সংসারের কি অবস্থা। আসলে বন্ধুরা, গুরু সবার থেকে লুকিয়ে তার আলমারিতে একটু একটু করে টাকা জমাচ্ছিল, এজন্যই যাতে সে একটা ফ্লোর বানাতে পারে। অন্যদিকে গুরু ডেটিং অ্যাপে গিয়ে একটা মেয়ের সঙ্গে বাজে বাজে কথা বলতে থাকে আর অন্য হাত দিয়ে হাতের কাজ করতে থাকে। পরের দিন গুরু তার বোনকে সাথে নিয়ে একটা বিল্ডারের কাছে যায়, কারণ তারা তাদের ঘরের উপরে একটা ফ্লোর বানাতে চাইছিল। গুরু চাইছিল যে সে বিয়ে করে একা সেই ফ্লোরে থাকবে। বিল্ডার বলেন, তোমার একটা ফ্লোর বানাতে কম করে 2.5 লাখ টাকা লাগবে। তখন ছবি বলে, এত টাকা কিভাবে? 1 লাখ টাকা সমস্ত জিনিসপত্র কিনতে লাগবে আর বাকি 50,000 টাকা শ্রমিকদের খরচা, তাহলে টোটাল 1.5 লাখ টাকা হয়। আপনি 1 লাখ টাকা এক্সট্রা চাইছেন কেন? ছবি গুরুকে বলে, চলো আমরা অন্য বিল্ডারের কাছে যাই, এ আমাদেরকে ঠকাচ্ছে। তখন বিল্ডার বলে, ঠিক আছে যাও। তখন গুরু তার বোনকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে আর তাকে বলে, তুই নিজের মুখ বন্ধ রাখ, আর যদি একটা কথাও বলিস তাহলে তোকে আমি প্রচুর মারবো। সব টাকা তো আমি খরচা করবো, তাহলে আমি সেটা বুঝে নেব, তোর কিছু বলার দরকার নেই। এরপর গুরু আবারও বিল্ডারের কাছে ফিরে আসে, কিন্তু তখন বিল্ডার 3 লাখ টাকা চায় তাকে অপমান করার জন্য। এর ফলে গুরু উদাস হয়ে ঘরে ফিরে আসে। রাতে গুরুর বাবার দ্বিতীয় স্ত্রী, যার নাম নিলাম, তার গুরুর বাবার উপরে সন্দেহ হয়, কারণ সে সবসময় কারোর সাথে ফোনে কথা বলতে থাকে। এর ফলে সে তার ফোন চেক করে। তখন সে জানতে পারে যে তার স্বামী আরো একটা বিয়ে করতে চলেছে আর তার সমস্ত সম্পত্তি সে তার 3য় স্ত্রীকে দিতে চলেছিল। পরের দিন গুরু একটা রেস্টুরেন্টে বসেছিল। তখন সে একটা মেয়েকে দেখতে পায়, যেও কিনা তাকে দেখছিল। এবার কিছুক্ষণ যাবত তাদের মধ্যে চোখের ইশারায় কথা চলতে থাকে, কিন্তু তারপর কারো কল আসায় সেই মেয়েটা সেখান থেকে উঠে চলে যায়। এর ফলে গুরুর আশা আবারও ভেঙে যায় আর সে রাগে দুঃখে ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। তখন ছবি বাইরে থেকে বারবার তাকে ডাকতে থাকে, কিন্তু সে দরজা না খোলায় সে সেটা ভেঙে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। সে বলে, কি হয়েছে ভাই তোর, আমাকে বল। এরপর গুরু সেক্স করার জন্য এতটাই পাগল হয়ে যায় যে সে নিজের বোনকে কিস করতে থাকে আর তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। এরপর ছবি কোনো রকম তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে তার বাবা মাকে গিয়ে সবকিছু বলে দেয়। এরপর গুরুকে নিয়ে সবাই হসপিটালে যায়। তখন ডক্টর বলে, এটা তো একটা রেপ অ্যাটেন্ড কেস, তোমাদেরকে পুলিশের কাছে যাওয়া উচিত ছিল। এইবার ছেড়ে দিলাম, যদি এমনটা আবারও করে তাহলে আমি পুলিশকে কল করব। তখন গুরু তার এবং তার বোনের কাছে ক্ষমা চায় আর পরবর্তীতে এমনটা হবে না বলে। অন্যদিকে নিলাম গুরুর মাকে গিয়ে সবকিছু বলে দেয়, তাদের স্বামীর বিষয় যে সে একটা নতুন বিয়ে করতে চলেছে এবং তাকে নিজের সমস্ত সম্পত্তি লিখে দিতে
চলেছে। এটার ফলে তারা খুব শীঘ্রই রাস্তায় চলে আসবে। অন্যদিকে গুরু যখন একটা হোটেলে বসে খাবার খাচ্ছিল তখন সে একটা মেয়েকে দেখতে পায় যার নাম দিবিয়া ছিল, যে কিনা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। এরপর গুরু যখন তার পিছু নেয় তখন সে জানতে পারে যে সে একটা সাইবার ক্যাফেতে কাজ করে। পরের দিন গুরু সেই সাইবার ক্যাফেতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে সে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। তখন দিবিয়া জিজ্ঞাসা করে, তুমি আসলে এখানে কি কাজে এসেছো বলো তো? তখন গুরু বলে, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, তাই আমি এখানে এক্সেল শিখতে এসেছি। দিবিয়া বলে, তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছো আর তুমি এক্সেল সম্পর্কে জানো না? তোমার কি আমাকে দেখে বোকা বলে মনে হচ্ছে? তুমি কি মতলবে এখানে এসেছো সেটা আগে বলো। তখন গুরু চুপ করে শুধুমাত্র তার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে সুপ্রিয়ার ঘরকে দেখানো হয় যেখানে গুরুর বাবার তৃতীয় স্ত্রী হতে চলেছিল। সেখানে গুরুর বাবাকে ছাড়া পরিবারের সবাই তার সঙ্গে কথা বলতে আসে। গুরুর মা সুপ্রিয়াকে বলে, তুমি কি জানো ও দুটো বিয়ে অলরেডি করে ফেলেছে? ও এখনো পর্যন্ত আমাদেরকে একদিনও খুশি রাখতে পারেনি। তোমাকে ও খুশি রাখবে তুমি ভাবলে কি করে? বিয়ে করে কিছুদিন থাকার পর তোমার প্রতি ওর ইন্টারেস্ট কমে যাবে, তখন ও তোমাকে ঘর থেকে বের করে দেবে। পরের দিন দেখানো হয় গুরু আবারও সাইবার ক্যাফেতে দিব্যার সঙ্গে দেখা করার জন্য যায়। গুরু তাকে বিভিন্ন কথা বলে তাকে পটানোর চেষ্টা করে আর তাকে একটা গিফট দেয়। তখন দিব্যা বুঝতে পারে যে গুরু তার কাছ থেকে কি চায়। এরপর দিব্যা ক্যাফের পিছনে চলে যায় যেখানে তার রুম ছিল আর তার পিছু পিছু গুরুও সেখানে যায় আর তারপর তারা দুজন সেখানে ইন্টিমেট হয়। কাজ শেষে দিব্যা তাকে জানায়, আমি এখনো পর্যন্ত দুটো বিয়ে করে ফেলেছি আর দ্বিতীয় স্বামী আমার উপর প্রচুর টর্চার করতো, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। আমার প্রথম স্বামীর এই সাইবার ক্যাফেটা ছিল, সেটা এখন আমার হয়ে গিয়েছে আর আমি এখন এটা চালিয়ে নিজের জীবন কোনো রকমে কাটিয়ে দিচ্ছি। তখন গুরু তাকে বলে, চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। আমি আমার ঘরে একটা নতুন ফ্লোর বানাচ্ছি যেখানে আমরা দুজন সুখে শান্তিতে সংসার করতে পারবো। দিব্যা সেটা শুনে খুব খুশি হয়। তারপর আবারও শুরু হয়ে যায়। অন্যদিকে ঘরে গুরুর বাবা প্রচুর রেগে যায় কারণ গুরুর মা সুপ্রিয়াকে সব কথা বলে দেওয়ার কারণে সে তাকে ছেড়ে দিয়েছে। গুরুর বাবা বলে, আমি এসব কিছু শুধুমাত্র আমাদের ক্লিনিকটাকে পুনরায় চালু করার জন্য করছিলাম, কারণ আমাদের কাছে টাকা নেই। আমি এমন একটা মেয়েকে পড়াতে চাইছিলাম যার কাছে প্রচুর টাকা পয়সা থাকবে, যার টাকাতে আমরা আমাদের ক্লিনিকটাকে নতুন করে খুলতে পারতাম। তোমরা আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিলে। তখন নীলাম আর গুরুর মা তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে যে তুমি আমাদেরকে বোকা বানিয়ে তৃতীয় বিয়ে করে আমাদেরকে ছেড়ে দিতে চাও। যদি তোমার ওই মতলবটা থাকতো তাহলে তুমি আমাদেরকে জানিয়েই এমনটা করতে। অন্যদিকে গুরু আর দিব্যা প্রতিদিন বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ করতে থাকে এবং তাদের যখনই করার ইচ্ছে জাগতো তখন তারা ক্যাফের ভেতর সেই রুমে গিয়ে ওসব করে নিত। গুরু তার সঙ্গে মেলামেশা করে খুব খুশি ছিল, সেই জন্য সে তাকে একদিন নিজের ঘরে নিয়ে আসে পরিবারের সবার সঙ্গে পরিচয় করানোর জন্য। তাকে দেখার পর পরিবারের সবাই অবাক হয়ে যায় আর চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। পরবর্তী সিনে দেখানো হয় ছবি তার বয়ফ্রেন্ডের সঙ্গে মজা করার পর একটা রেস্টুরেন্টে বসেছিল। ছবি কিছুই বুঝতে পারছিল না যে দিব্যা গুরুকে অ্যাকসেপ্ট কিভাবে করলো। সেই জন্য ছবি তার বয়ফ্রেন্ডকে নিয়ে তার ব্যাপারে খোঁজ করার জন্য তাদের গ্রামে পৌঁছে দেয়। তখন তারা জানতে পারে যে সে দুটো বিয়ে করে ফেলেছে আর সে তার প্রথম স্বামীকে খুন করেছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর ছবি এইসব কথা গিয়ে গুরুকে জানায়। তখন গুরু এইসব শুনে খুবই শক হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। সে ভাবতে থাকে যে এইসব শুধু আমার সাথেই কেন ঘটছে। গুরু এইসব কথা গিয়ে দিব্যাকে জানায়। তখন দিব্যা বলে যে আমি ওকে মারিনি, আমার প্রথম স্বামী মাতাল ছিল, সে একদিন প্রচুর ড্রিঙ্ক করে ঘরে ফিরে আর তারপর পা পিছলে গিয়ে সেই ফল কাটার ছুরি উপরে গিয়ে পড়ে এবং তখনই মারা যায়। আর যেহেতু তখন ঘরে আমি একা ছিলাম তাই সমস্ত সন্দেহ গিয়ে পড়ে আমার উপর। গুরুর তার উপর পুরো বিশ্বাস ছিল, তাই সে পরের দিন তাকে এবং তার বাবাকে নিয়ে আবার সেই বিল্ডারের কাছে যায় আর তার সামনে একটা অফার রাখে। সে বলে, আমাদের ঘরটাকে ভেঙে একটা নতুন বিল্ডিং বানাও যেটা 5 তলা বিশিষ্ট হবে, সেটার নিচে 2টো ফ্লোর তোমার হবে আর বাকিটা আমাদের, এটার সাথে 15 লাখ টাকা ক্যাশ। বিল্ডারের অফারটা পছন্দ হয় তাই সে তখনই কাজ শুরু করে দেয়। এই ঘরটা কমপ্লিট হওয়ার পর সবার চাহিদা পূরণ হয়ে যাবে, যেমনটা হলো ক্লিনিক, গুরুর আন্টির জন্য গার্ডেন, গুরুর জন্য একটা আলাদা রুম। কিছুদিন পর তাদের ঘর পুরো রেডি হয়ে যায়। সেই ঘরের একটা ফ্লোরে ক্লিনিক আর বিউটি পার্লার খোলা হয় এবং গুরু দিব্যাকে বিয়ে করে ফেলে এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস শুরু করে। এই ধরনের আরো একটি সিনেমা দেখতে স্ক্রিনে এই ভিডিওটি ক্লিক করুন। ধন্যবাদ।